নমস্কার। মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো তব প্রলয়ের শাক। মায়ার কুজ্জুটি জাল যাক দূরে যাক, এসো হে বৈশাখ, এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বাঁশরীর আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। স্মৃতি যাক ভুলে যাওয়া গীতে, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতে, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলান যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক। আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুজ্জুটি জাল যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আজ পয়লা বৈশাখের এই শুভক্ষণে ফোটামাটি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বাংলা নববর্ষের প্রথম দিন আমরা ফোটামাটি ইউটিউব চ্যানেল বর্ষবরণ অনুষ্ঠান করতে যাচ্ছি। 1433 জনকে আমরা বরণ করে নেব গানে, কবিতায়, আড্ডায়। আমাদের সাথে আজকে আছেন এই বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের প্রিয় পার্থদা, আছেন আমাদের এই শহরের শিল্পী প্রিয়াঙ্কা, আর আমাদের বৌদি বেথুন চক্রবর্তী। আমরা আড্ডার মেজাজে এই দিনটি আজকে আমরা উদযাপন করব। পার্থদা, আপনি আমাদের এই দিনটি, এই যে এটি নববর্ষের যে দিনটা, এই দিনের তাৎপর্য এবং এই অনুষ্ঠানটাকে আমরা আড্ডার মেজাজে নিয়ে যাব। আপনি মানে কবিতা বা যেভাবে হোক আমাদেরকে শুরু করেন আপনার অনুষ্ঠানটা আজকে। আড্ডার মেজাজ বললে প্রথমেই যে বলতে হয় যে নববর্ষ মানেই তো বেশ একটা জম্পেশ খাওয়া দাওয়া, মাছ মাংস টাংস দিয়ে আজকে খাওয়াটা হচ্ছে হবে, হ্যাঁ, এটা একটা রীতি। কিন্তু যদি আমরা তাকাই যে 1433 বঙ্গাব্দ, এই যে বাংলা সাল, এই সালের কথা বা এখন সাল তারিখ কি কি চলছে অনেকেই আমরা বলতে পারি না। এটা ঘটনা যেটা আমরা ইংরেজিকে অবলম্বন করেই চলি। আর অতীত যদি বলতে হয়, সেই 1433 বছর আগেই বঙ্গাব্দের সূচনা হয়েছিল। যদিও বলা হয় যে শশাঙ্কের সময়ে
সেই ষষ্ঠ বা সপ্তম শতকেই বঙ্গাব্দের শুরু। আবার বলা হয় যে আকবরের সময়ে এই বঙ্গাব্দের প্রচলন ইত্যাদি হয়েছিল। হ্যাঁ, এবং আকবরের সময় যে এটা হয়েছিল সেটা ঠিক, অনেকটা ঠিক, কারণ আকবর সেটা করেছিলেন তার রেভিনিউ কালেকশন বা রাজস্ব সম্পর্কে কালেকশন পুরো বছরের যে সুবিধা হয়, হ্যাঁ, এটার জন্য এটা করার জন্য। নির্দিষ্ট মাসকে কেন্দ্র করে, চৈত্র মাসকে কেন্দ্র করে, হ্যাঁ, চৈত্র মাস, এবং তারপরে ফসল আসা, ফসলের থেকে শুল্ক বা কর আদায় করা, এটাই ছিল উদ্দেশ্য। যাই হোক, অত তাত্ত্বিক দিকে যাব না বা ওই সমস্ত গুঁড়ো আলোচনার দিকে আমরা যাব না। একটু আগে যে প্রিয়াঙ্কা যে গানটা করলো, রবীন্দ্রনাথের গান, এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, এবং সমস্ত জায়গাতেই আমাদের তার কাছেই যেতে হয়। প্রথম আমাদের সূত্রপাত তার কাছেই যেতে হয়। তো গান এবং কবিতা, আমরা প্রিয়াঙ্কার গান আরো নিশ্চয়ই অনেক শুনবো। আজকের এই অনুষ্ঠানেই বেশ কয়েকটি গান আমরা শুনবো। তো যেহেতু নতুন বছর শুরু বলতে খোকন যেটা বললো যে কিছু একটা শুরু করার জন্য, আমি আমার একটি কবিতা দিয়ে কবিতার যে পথ চলা সেটা শুরু করতে চাইছি। এক একটা বছর চলে যায়। আমার লেখা এই কবিতাটি অনেক বছর আগেকার, এটা 8-এর দশকে মাঝামাঝি, এটা মানে 1990 সালে অলরেডি লতায় জড়িয়ে মেধা নামে কাব্যগ্রন্থে এটা প্রকাশিত হয়েছিল, এবং শাব্দিকে এর আগে প্রকাশিত হয়েছিল। এই কবিতাটা আমি বলতে চাইছি, এটা নববর্ষের একটা ব্যাপার রয়েছে, যদিও সেটা বাংলা নববর্ষ নয়, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করেই লেখা, তবু আমি এটাকে পাঠ করছি প্রথমে। এক একটা বছর চলে যায়, এক একটা বছর চলে যায় প্রেমে অপ্রেমে ছেলে খেলায়, এক একটা বছর চলে যায় গোমতীর শীতল জলের মতন, এক একটা বছর চলে যায় অন্তহীন পথের মহাপ্রস্থানে ক্রমাগত, এক একটা বছর চলে যায় বলে যায় ভালোবাসা সততই স্বরূপ পাল্টায়, এক একটা বছর চলে যায় নির্বিবাদে কেবলই চলে যায় চুপি চুপি সাপের মতন, আমাদের বয়স বাড়ে, বাড়তে বাড়তে ইউক্যালিপটাসের চূড়ায় চড়ে, কিংবা কমতে কমতে গাছের শিকড় বেয়ে নামতে থাকে, স্থাবর অস্থাবর চত্বর পেরিয়ে চলতে থাকে আমাদের অনন্ত অন্তিম যাত্রা। চুমু খাবো বলে আমরা ক্রমশ মৃত্যুর দিকে যাই, আমরা ক্রমশ শূন্যের দিকে এগিয়ে যাই, এক একটা বছর চলে যায় নিঃসংকোচে কেবলই চলে যায়, আমরা সবাই শঙ্কায় শঙ্কায় আমাদেরই পুরাতন নিজস্ব খেলা খেলি, কাদা নিয়ে লোফালুফি করতে করতে সরসজ্জায় সহবাস করি, কুস্তি লড়ি, কিংবা নেহাতি মত্ত হয়ে যত্ন করে স্বার্থ ধরি, এক একটা বছর চলে যায় নিষ্পলকে কেবলই চলে যায়, শুধুমাত্র মাঝরাত্রির টিভি তাকে দেখে ফেলে সঙ্গোপনে, তারপর অডিও ভিডিওয় নেচে কুদে বলে দেয় ও এলো এ গেল নিশি কুটুম্বের মতো, এক একটা বছর চলে যায় চুপি চুপি, এক একটা বছর চলে যায় একা একা একে একে, আসলে সেই বছরগুলোকে আমাদের আর ধরা হয় না। এখানে একটা কথা এসছে যে টিভির কথা, এবং আমরা জানি যে আমাদের বাল্যকালে বা কৈশোরে তখন যখন মাত্র দূরদর্শন কেন্দ্র চালু হয়েছে, তখন আমরা অপেক্ষা করতাম যে 31 ডিসেম্বর, এটা ইংরেজি বছরকে কেন্দ্র করেই হতো, কখন আসবে, রাত 12টা বাজবে, বাজি ফুটবে, এবং এই সমস্ত ব্যাপারগুলো তখন টিভির দিকেই আমাদের অনেক বেশি কেন্দ্রিকতা ছিল 31 ডিসেম্বরকে কেন্দ্র করে। তো যাই হোক, আজকে আমরা এই অনুষ্ঠানে সবকিছুই যে নববর্ষ নিয়ে করব এমন নয়, আমরা বিভিন্ন ধরনের গান করব বা বিভিন্ন ধরনের কবিতা বলবো। এখানে আমাদের গান এবং কবিতার যে প্রেজেন্টেশন, সেখানে সবই নববর্ষ কেন্দ্রিক হবে এমন নয়, যদিও প্রিয়াঙ্কা যে গানটা করলো রবীন্দ্রনাথের গান, সেই গানটা সেই বৈশাখকে প্রথম দিন আমরা কবিতায় গানে আমরা বছরকে এবং বৈশাখকে স্বাগত জানিয়ে আমরা আমাদের মানে পথ চলা শুরু করেছি, অনুষ্ঠানের পথ চলা। এবার আবার আমরা আবার প্রিয়াঙ্কার কাছে যাব, আরেকটি গান, কি গান শুনবো? এখন যে গানটি করছি আমার খুব প্রিয় গান, শুভমিতাজির কণ্ঠের গাওয়া, শুভমিতা ব্যানার্জির কণ্ঠের গাওয়া তোমার ফাগুন চেয়ে চেয়ে কৃষ্ণচূড়া গানটা, এটা করার চেষ্টা করছি। হ্যাঁ, ফাগুন হতে পারে, কারণ মাত্র মানে ফাল্গুন চৈত্র যেটা মানে বছরের তো শেষ পর্যায়টা বসন্ত, তারপর আবার আমরা গ্রীষ্মে চলে যাই। অতএব যেটা বিদায়, এই বিদায়ের ব্যাপারটা, ফাগুনের ব্যাপারটা আবার গানে আসুক, শুভমিতার গানে শুনি গানটা। ঠিক আছে।
মাউনি সারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। বাহ, ফাগুন, কৃষ্ণচূড়া, এবং এই যে বিষয়টা, এটা খুব অত্যন্ত আনন্দের বিষয় না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের উদয়পুর আগরতলা রাস্তায় একসময় প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া, কাকরাবনের হ্যাঁ, দিকের হ্যাঁ। রাস্তায় প্রচুর কৃষ্ণচূড়া দেখা যেত। হ্যাঁ, এখন সেটা নেই। নেই যে তারও একটা বাস্তবতা আছে, কারণ রাস্তাটাকে চওড়া করার জন্য গাছগুলোকে কাটতে হয়েছে। আবার হয়তো নিশ্চয়ই আবার কৃষ্ণচূড়া জেগে উঠবে এবং এরকম একটা ব্যাপার হবে। তো আমরা আজকে যে আড্ডাটা, আমি আশা করবো যে সবাই মিলে আমরা কথা বলি এবং কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানটা এবার আমি- এগিয়ে চলুক। তো আমি এবার খোকনের কাছে যাব। আচ্ছা। খোকনের যে কাগজটা, পত্রিকাটা, তার নাম হলো ফোটামাটি, এবং খোকনের অরিজিনালি বাড়ি হলো ফোটামাটি, এবং ফোটামাটিও মানে ইতিহাসের এই উদয়পুর, তার সঙ্গে একটা সাযুজ্য রেখে তার পাশেই হীরাপুর রয়েছে, যেখানে মানে এক সময়ে মহারাজাদের মানে বিজয় মাণিক্যের সময়ে ওখানে একটা জেলখানা ছিল, একটা বাড়ি ছিল, সেগুলো এখন নেই। এখন একটা পুকুর আছে, পুকুরের নিচে ইট খুঁজে পাওয়া যায়। আচ্ছা, খোকনকে আমি জানতে চাইবো যে ওই ফোটামাটি বাড়িতে, এখন তো শহরে থাকে, উদয়পুর শহরে অনেকদিন ধরেই থাকে, এখন আগরতলা শহরে থাকে। ফোটামাটি গ্রামে এই যে পয়লা বৈশাখের যে অভিজ্ঞতার বাল্যকালের, সেটা একটু শেয়ার করার জন্য বলুন। এটা একটা খুব মজার। আমরা ভীষণ রাতে ঘুমোতাম, কারণ মানে মানে চৈত্রের আগের লাস্ট দিন, হ্যাঁ, আগের last দিন, দিন। সংক্রান্তি কারণ দিন। আমাদের বাড়িতে মানে মানে ব্যবসা ব্যাপারটা ছিল পারিবারিক ভাবে। হ্যাঁ। আমার কাকারা বা বাবাও একসময় করতেন হ্যাঁ। চাকরি পাওয়ার আগে। দোকান থেকে রাত্রে করে মানে ধুয়ে টুয়ে দোকান পরিষ্কার টরিষ্কার করে হ্যাঁ। বাড়িতে আসতেন। তখন আমরা অপেক্ষা করতাম তাদের জন্য, অনেক সময় থাকতাম কাকার সাথে, মানে ঘর পরিষ্কার করার জন্য। হ্যাঁ। এটা একটা মজা হতো আর কি। দোকান দোকান হ্যাঁ, ঘর। দোকান পরিষ্কার হ্যাঁ। করার জন্য এই সেই। আর বাজারে সেদিন প্রচুর মানুষ থাকতো, মানে হ্যাঁ। গ্রামের অনেক মানুষই ওই দিন বাজারে আসতো। হ্যাঁ। হ্যাঁ, আবার ঝগড়া করছে দেখছি, টাকা পাওনা নিয়ে, দেনা পাওনা নিয়ে, এইসব। এটা একটা বিষয়। তারপর আমরা ঘুম থেকে উঠে আমরা ভোরবেলা ফুল তুলতে যেতাম। পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিন ভোরবেলা, মানে হ্যাঁ। ফুল আমরা ভাই বোন মিলে সবাই ফুল তুলতে যেতাম। আমরা অনেক ফুল আনতাম, হ্যাঁ। ফুল এনে তখন তো আমরা ফুল মানে চুরি করার মতো ব্যাপার থাকতো না, না, মানে যার এই বাড়ি, প্রচুর সে বাড়ি, পরিমাণে মানে ফুল, বা এবং আমাদের বাড়িতেও যে ছিল। যা খুশি ফুল হ্যাঁ, নিয়ে যাক, কোনো ব্যাপার না। আনতাম। ফুল এনে আমরা মালা গেঁথে হ্যাঁ। স্নান টান করে আমরা কি করতাম, আমাদের বাড়িতে গরু ছিল। হ্যাঁ। হ্যাঁ, মানে মা কাকিরা তো তারা ছিল মানে পূজার জন্য, আমাদের অনেক কিছু ওই অতীত হ্যাঁ। রোমন্থন ব্যাপার আছে, পূর্বপুরুষ হ্যাঁ, এইগুলি হ্যাঁ। করতেন। আর আমরা ওই গরুর গলাতে আমরা মালা- গরু মালা স্নান বানিয়ে। করে আমরা মালা হ্যাঁ। দিতাম। এটা একটা। আর ভোরবেলা আমাদের বাড়িতে আমাদের পুকুর আছে, হুম। তো আমাদের মাছ কেনার বা ব্যাপারটা ছিল না। ব্যবসায়ী, হ্যাঁ। এবং জেলেরা আসতেন এবং হ্যাঁ। আমরা তাদের সাথে ভোরবেলা হ্যাঁ। পুকুরে যেতাম। হ্যাঁ। হ্যাঁ, এবং এই যে মাছ ধরার যে আনন্দ, হ্যাঁ, এই এটা ধরে তারপর এইভাবে সুন্দরভাবে সারাটা দিন। মানে বাড়িটা তো তখন একান্নবর্তী বাড়ি, সবাই মানে কাকা জেঠা সবাই মিলে হ্যাঁ, না? আমরা 91 বাড়ি হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। সবাই মিলে। বাবারা 7 ভাই ছিল। আচ্ছা। এটা একটা ব্যাপার। আর বাসন্তী পুজো কি হতো না? না, আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো। দুর্গাপুজো হ্যাঁ, হতো। দুর্গাপুজো হতো। আরেকটা বিষয় হলো এই সময় তো ধান ক্ষেত প্রচুর থাকে, হ্যাঁ। মানে বোরো ধান এখন যে ধান, এবং সবুজ, হুম। মানে ফুটামাটি এখনো যদি যান দেখবেন যে মানে একদম সবুজ হয়ে আছে। আচ্ছা। তো এই সবুজ এবং নতুন মানে শুভ নববর্ষ, নববর্ষ। ভালো একটা খাওয়া আনন্দটাই দাওয়া, আলাদা। আনন্দটা মানে মানে বিশাল ছিল আর কি। আচ্ছা। তার- হ্যাঁ। থামলাম আপাতত, এবার ওদের কাছে যাব। হ্যাঁ। আচ্ছা, এই মানে চৈত্র শেষ এবং বৈশাখ শুরু, এবং চৈত্রের যে লাস্ট দিন, সেদিন যে বাড়িতে নাড়ু করা, যেটা নাড়ু করা, নাড়ুকে ওই হাড়ির মধ্যে হাঁড়ির মধ্যে করে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রাখা। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলো আমি দুজনের কাছ থেকেই অভিজ্ঞতাটা শুনতে চাই। হ্যাঁ, বাড়ি কার কার বাড়িতে কিরকম ভাবে কি হতো? নাড়ু, হ্যাঁ, যে ছাতু দিয়ে যে নাড়ুটা হয়, বা নারকেলের নাড়ু অনেক বাড়িতে করে। হ্যাঁ, হ্যাঁ, অনেকের বাড়িতে তো এটা নিয়ম থাকে নিয়ম থাকে যে সেই। নাড়ু করার একটা কি বলে এটাকে, একটা প্রচলন থাকে ওদের বাড়িতে। হ্যাঁ। কিন্তু আমাদের বাড়িতে সেই নিয়মটা ছিল না, কিন্তু মা এমনিতেই খইয়ের ছাতু দিয়ে হ্যাঁ। সেই নাড়ুটা বানাতেন। আচ্ছা। কারণ আমি খেতে খুব ভালোবাসি, হ্যাঁ। স্পেশালি তার জন্য বানাতেন। আর ওই দিন আমাদের
পয়লা বৈশাখের দিন তোমরা যে একটু আগে বলেছিলে যে মাছ মাংসের ব্যাপারটা, এটা থেকে আমরা বঞ্চিত থাকতাম। আমরা বঞ্চিত থাকতাম কারণ আমাদের বাড়িতে তো মানে আমার বাবার বাড়িতে তো রাধা মাধব ছিল, তো যে কারণে ওই দিন রাধা মাধবকে আগে দিতে হবে, তারপর তোমাকে যা খেতে হবে ওই প্রসাদই তোমাকে খেতে হবে। এবার তোমার যদি কিছু খাওয়ার ইচ্ছে করে তাহলে তুমি পরের দিন খেতে পারো, কিন্তু ওই দিন তুমি ঠাকুরের প্রসাদই। আর এখানে শ্বশুর বাড়িতে আসার পরে প্রথম কি বলবো, সেই আমাদের মানে ট্রেডিশনটা তো আমাদের ছিল নিরামিষ, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আবার বললো আমিষ। কিন্তু এখন বর্তমানে আবার তো আমার শ্বশুর বাড়িতে আবার রাধা মাধব চলে এসেছে, গোপাল চলে এসেছে, সেই কারণে আবার সেই ট্রেডিশনটা আবার ঘুরে ওই এবার এই বেতন দিদিমণির কাছে আমি জানতে চাইবো, এবার মানে পয়লা বৈশাখ আসার আগের দিন হলো চৈত্র মাসের লাস্ট দিন, এবং সেদিন আমাদের অন্তত উদয়পুর বাজারের কথা বলতে পারি বা সব বাজারই এরকম হয়, রিডাকশন সেল একটা ভয়ঙ্কর রকম একটা খেলা চলে। হ্যাঁ, তো এখানে এইবার কি এই খেলায় কি আপনি মেতে উঠেছিলেন? হ্যাঁ, সববারই মেতে আচ্ছা, তো মানে প্রতিদিন 7 দিন আগেই দেখি মানে কখন বসবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে 3-4 দিন আগে খুব জমে ওঠে। আমরা প্রায় 3-4 দিন প্রতিদিনই বাজারে যাই। হ্যাঁ, মানে সন্ধ্যার সময় বাজারে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনটা হয়। না, মেলবন্ধন না, জিনিস কেনাকাটিও করে যা একটু কম দামে পাই তাই কিনে নিই। মানে এবছরও অনেক কিছু হয়েছে, অনেক কিছু কেনাকাটি হয়েছে। যাই হোক, এভাবে আমরা কথা বলবো এবং কথার পর আবার গানে আসবো, একটুখানি কবিতায় আসবো, এরকম আমাদের চলতে থাকবে। তো এবারে আমি মানে আবার প্রিয়াঙ্কার কাছে গানে যাবার আগে একটা কবিতা শুনি, মানে পড়ি। সেটা হলো কবি দিলীপ দাস, আমাদের এই রাজ্যের বাইরেও তার বিশেষ পরিচিতি রয়েছে, বাংলাদেশেও পরিচিতি রয়েছে। তার একটি কবিতা, ছোট্ট কবিতা আপনাদের শোনাচ্ছি, বুদ্ধু। এটি প্রকাশিত হয়েছিল ভাষা সাহিত্য পত্রিকায়। বুদ্ধু, কবি দিলীপ দাস। পালিয়ে যেতে চাইনি বলে আমাকে কেউ শেকল পরায়নি, আমি দিব্যি এ ঘর থেকে ও ঘর, উত্তরের বারান্দা থেকে দক্ষিণের বারান্দা করে স্বাধীন কাটিয়ে দিলাম। কাল পালাতে গিয়ে দেখি পায়ে কেমন টান পড়েছে, এক অদৃশ্য শিকল কখন অলংকারের মতো জড়িয়ে আজকে গেছে পায়ে। কি বুদ্ধু আমি, এতদিন ধরে নিজেকে স্বাধীন ভেবে নিজেকেই কত চোখ ঠেরেছি। কবি খোকন কি বলে, আসলে কি আমরা স্বাধীন? এখন তো আর কি বলে, এখন তো স্বাধীন তো বলতে পারি না আমরা। আসলে একটা পরাধীনতা সবসময় কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে কাজ করে, সমাজে, জীবনে, সংসারে, সব জায়গাতেই মানে বুদ্ধ হয়ে যেতে হয়। সেই জীবনের ক্ষেত্রে দেখা যায় যে আমি স্বাধীন, আমি অন্তত সংসার জীবন করার সময় আমি যা খুশি করবো সেটা তো না, এটার মধ্যে একটা পরাধীনতার একটা আদল থাকে। হ্যাঁ, এবং সেই পরাধীনতার দরকারও আছে, দরকার নেই তা না। তাই আজকে আমরা এই স্বাধীন মুক্ত ভাবে মুক্ত চিন্তার জন্য আমরা আজকে এখানে এসেছি, এই ইকো পার্ক। হ্যাঁ, এবং ইকো পার্কের যে মানে অলিম্পিক না, এটা হলো কি, এটা সুবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। তো যাই হোক, এখানকার মানে কবি বিমল রয়েছেন, আশা করি তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা আবার গানে যাব। এবার কোন কার কাছে গেল? আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান কি আমরা শুনতে পারি? একটা গম্ভীর গলা, আমার অত্যন্ত প্রিয় গলা। ঠিক আছে, আমি চেষ্টা করছি গানটা করা। আমারও খুব প্রিয় গান, আমি আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথে খুঁজে কেটে গেল এই জীবন
হেমন্ত মুখোপাধ্যায় আমার অন্তত খুব প্রিয় গায়ক। তো যাই হোক, এবার আরেকটা কবিতা আমি শোনাচ্ছি। কবিতার নামও বলবো না, কবির নামও বলবো না, পরে বলবো। তোমায় উপহার দেব বলে কিনে এনেছি, চুরি করে নয়, নেবে না? আমি বাড়িতে রওনা হয়ে গেছিলাম, মনে পড়ে তোমার কথা। তুমি দুধ ভাতে অভ্যস্ত, ভাবি আজ রুটি খাওয়াবো। তোমার কাছে আসতে সহজ পথ বেছে নিতেই বুকে সবার হলো মালবাহী বিজয় রথ। জানতাম অভুক্ত থাকতে পারো না, রক্ত খেতে খেতে এতটাই পিপাসিত, রুটি তোমার ভালো লাগে না। একটি চিঠি দেওয়ার ছিল তোমাকে, দিতে পারলাম কই। যে আঙুলে চিঠি লিখব সেই আঙুল ময়না তদন্তের টেবিলে রাখা আছে তোমার অপেক্ষায়। আচ্ছা, কবি খোকন সাহা, আপনি তো শুনলেন কবিতা। হ্যাঁ, এটা কি মুহূর্তে মানে এসেছিল বা তার প্রেক্ষাপট? কারণ অনেক সব কবিতারই, প্রায় সব কবিতারই একটা কবিতার মুহূর্ত থাকে। হ্যাঁ, এই মুহূর্তটা কিভাবে এসেছিল? আসলে আমরা জানি, আমরা সারা বিশ্ব, সারা পৃথিবীর মধ্যে একটা মহামারী এসেছিল, করোনা মহামারী। সেই করোনার সময় পরিযায়ী শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য তারা ছিল, এবং কাতারে কাতারে মানুষ হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছিল। তখন পরিযায়ী শ্রমিকরা ক্লান্ত হতে 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 একটি রেল লাইনে ঘুমিয়ে গেছিল, এবং তাদের হাতে ছিল রুটি প্যাকেট। কিন্তু একটি মালবাহী ট্রেন এসে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এই যে মুহূর্তটা, মানে আমি ঘুমোতে পারিনি একমাত্র, মানে এত কষ্ট দিয়েছে আর কি, যে মানে মানুষগুলি জানেও না যে এইভাবে তাদের মানে কাছে, মানে ওখানে তখন তো অ্যাকচুয়ালি ট্রেনও খুব কম চলতো, যে কারণে তারা ভাবতে পারেনি এখানে চলে আসবে, এরকম একটা ঘটনা হয়েছিল। এই করোনা মহামারীর একটা স্মৃতি এবং তাকে কেন্দ্র করে আমার এই কবিতাটা লেখা। আচ্ছা আচ্ছা, আজকে তো এই পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখে চারদিকেই খাওয়া দাওয়া ইত্যাদি তো আছে, তারপরে নতুন পোশাক, হ্যাঁ, সেটা একটা নতুন পোশাক পরার একটা রীতি রয়েছে। এছাড়া ঠাকুর বাড়িতে যাওয়া, মাতা বাড়িতে যাওয়া, হালখাতা, এগুলো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এখানে কি মানে বাকি এখানে আমরা যারা আছি, আমার অন্তত আমি তো বৃদ্ধতর এখানে যারা আছি চারজনের মধ্যে, হ্যাঁ, তো দেখেছি যে আমাদের বাল্যকালে আমরা কিছু কিছু দোকান থেকে আমরা নিমন্ত্রণ পেতাম, যে গদি শার্ট, এবং গেলে পরে একটা মিষ্টির প্যাকেট দিত। দাদুর সঙ্গে 5-6 মাইল হেঁটে আসতাম উদয়পুর শহরে, ওই বড় বড় দোকানে, যে দোকান থেকে মানে মাল কিনতো আর কি। এটা খুব সুন্দর। দেখেন পার্থদা, এই যে মানে আপনি সারা বছর এই দোকান থেকে মানে পাইকারি কিনলেন বা যাই মাল কিনলেন, হ্যাঁ, পশুরা কিনলেন, কিন্তু একদিন আপনার জন্য আপনার মালিক, আপনি যখন টাকা পরিষ্কার করে দিয়েছেন, আপনার জন্য একদিন একটা অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে মিষ্টি, বা এখন সেটা উঠে গেছে, এখন উঠে গেছে, কিন্তু এখন আরেকটা হয় পার্টি। এখন মানে একটা কোম্পানি, মনে করেন মানে একটা লবণের কোম্পানি, টাটা বা এরকম, তারা এইভাবে তারা একটা পার্টি হোটেলে গিয়ে মানে এরকম সুন্দর পার্টি হয়। এটা আরেক ধরনের পাল্টে গেছে। আচ্ছা, আর যেমন এই পয়লা বৈশাখের যে একটা মেলবন্ধন, হ্যাঁ, বড়দেরকে প্রণাম করা, যে ব্যাপার, এখন কিন্তু এই প্রণামের ব্যাপারটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এটা তো ঠিক। এই পয়লা বৈশাখকে নববর্ষ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সবাই মিলে একত্রিত, এই যে বাঙালি সবাই এক হয়ে যাওয়া। এবং এই একটা জিনিস খোকন, যেমন তখন তো বাড়িগুলো সব বড় ছিল, একান্নবর্তী বাড়ি ছিল, কাকা জ্যাঠা এবং সব পরিবারেরই সব অংশেরই ছেলে মেয়েরা, এবার বাড়ির যত গুরুজন আছে তাদেরকে প্রণাম করতো, এবং শুধু বাড়ি না, পাড়ার যারা পাড়ারও যাতে বড় আছে তাদেরকে এসে দেখতাম প্রণাম করতো। হ্যাঁ, এখন এই ব্যাপারটা অনেকটাই কমে গেছে বা উঠে গেছে, অনেক জায়গা থেকে উঠেই গেছে। আসলে যৌথ ফ্যামিলি গুলো তো ভেঙে যাচ্ছে, সেই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এটা হয়, তবুও তো আমরা নববর্ষ পালন করছি। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রিয়াঙ্কার এখান থেকে গান শুনলাম, এবার বেথুন চক্রবর্তী আপনি কি শোনাবেন? নজরুলের গান হলে ভালো হয়, নজরুলের গান হলে ভালো হয়।
দেখা যাক গান বাজিয়ে দাও, হ্যাঁ। একটা করি। ঠিক আছে। ভোরের ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরের ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ফুল দেখে ভোর সিনানো বিছুরি কে, ভ্রমর কুন্তলা কিশোরী। কি নতুন লীলা আখিতে দেখিব, কি নতুন লীলা আখিতে দেখিব। কমল ফুল যেন তোলে কমল ফুল, ভাষায় আকাশ গাঙ্গে অরুণ গাগরিকে, ভ্রমর কুন্তলা কিশোরী। ঝিলের নিথর জলে আবেশে ঢালো ঢালো গলে পড়ে শত সে তরঙ্গে, শারদ আকাশে দলে দলে আসে। মেঘবলাকা খেলিতে সঙ্গে, অলোক মঞ্জুরি প্রভাত বেলায়, বিকশে জলে কে গো করেছে খেলায়। বুকের আঁচলে ফুল উঠেছে শিহরিকে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরের ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভ্রমর কুন্তলা কিশোরী, ভ্রমর কুন্তলা কিশোরী। বাহ। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তো, সেই আমরা আগের হ্যাঁ। কি বলবো, একটা মানে অনেক আগের যে একটা ছোঁয়া থাকে না, এই যে পুরনো যে পুরনো একটা- যে একটা ছোঁয়া, এই যে এতক্ষণ ধরে যে নববর্ষের কথা হলো, যে সেই পুরনো যে ফুলের মালা গাঁথা, ফুল হ্যাঁ। তোলা, বা এখন তো এইসব সব হারিয়ে গেছে। এবং না, সব- এখনো গ্রামের দিকে কিছুটা হয়, শহর কেন্দ্রিক হয়ে যাওয়ার পর হয়তো আমরা আমাদের হয় না। ফুল কিনে ছোট্ট নিয়ে বাড়ি- আসলো। হ্যাঁ, ফুল কিনে নিয়ে আসে, হ্যাঁ। দোকান থেকে কিনে নিয়ে আসে, এরকম আমরাও হয়। ছোটবেলায় করেছি। তো দরজায় দেওয়া যাই হোক, হ্যাঁ। এবার কবি খোকন মানে সম্পাদক ফোটামাটি, তার কি একটা স্বরচিত কবিতা কি শুনতে পারি? ঠিক আছে, আমি একটু কবিতা বলছি। আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। হ্যাঁ। কবিতাটির নাম এলুমেলু। এক, নদীর পাড়ে গেছি খেয়া পার হব বলে, মাঝিকে খুঁজে পাচ্ছি না। মাঝিকে না পেয়ে নিজে হাতে বইটা নিয়েছি, রওনা দিলাম গন্তব্যে। মাঝ নদীতে জলের ঘূর্ণিপাক, নৌকা টলমল, কি করব বুঝতে পারছি না। তখন বুঝি মাঝি কেন প্রয়োজন। অন্ধকার ঘনিয়ে আসে, মাঝির খোঁজে পাগল হয়েছি। 2, সুতোর ঘনিষ্ঠ হতে গিয়ে
প্রিয় ফুলের মালা কিনে এনেছি ঘরে, ফুলে সুতুর গন্ধ, ফুলের গন্ধও দাও। বাহ, সুন্দর ছোট ছোট দুটি কবিতা। তো যাই হোক, নতুন কত বছর, সুন্দর কথা, ফুলের মধ্যে বাহ। সুতোর মধ্যে ফুলের গন্ধ। হ্যাঁ, ফুলে সুতুর গন্ধ, ফুলের গন্ধও দাও। হ্যাঁ, সে কিন্তু হয় কিন্তু। আচ্ছা, আমরা ইংরেজি নববর্ষের ক্ষেত্রে যে কথাটা প্রচলিত আছে যে রেজলিউশন, এই বছর আমরা এই করব, এই বছর আমরা এই করব, এরকম কি তোমাদের কি কিছু আছে যে এই 1433 সালে আমরা এই করব, এরকম কোনো রেজলিউশন প্রিয়াঙ্কা আছে কি? আমার তো মানে নিয়েছি কিনা, আজকে তো এই পয়লা বৈশাখের দিন, এরকম অনেক সময় তো হয় না যে আর এই গত বছর তো এটা করা হয়নি, এবছর এটা করবো, এরকম কি কোনো আজকে সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, এরকম তো মিউজিক নিয়ে সিদ্ধান্ত আছে যে এই গানটা করার ইচ্ছা আছে, বা এই সময় এই গানটার প্রিপারেশন করার মানে একটা আছে। এখন তো অনেক সুন্দর হয়ে গেছে, ছোট ছোট রিলস বানানো যায়, ছোট ছোট গান, ওরকম কিছু কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, আপনার কি কিছু আছে যে রান্না করে স্বামীকে ভালো করে খাওয়ালাম, এরকম মানে হাজবেন্ডকে ভালো করে খাওয়ালাম, এরকম সিদ্ধান্ত চলছে? কিন্তু প্রিয়াঙ্কার তত্ত্বাবধানে এখন হারমোনিয়ামটা একটু খুলবো। এটা একটা ভালো যে আজকে এবার আমি আমার কথা বলি, রেজলিউশনের কথা বলি। আজকে এই 1433, আজকে মানে আমি দুদিন আগেই 3 দিন আগে এটা কিনে এনেছিলাম। এটা হলো এটা ওই খেরোর খাতা, ওই মানে শালু কাপড় দিয়ে যে দড়ি দিয়ে বাঁধা থাকে না, একটা হলো খতিয়ানটা বড় সাইজ, আর খেরোরটা হলো সরু লম্বা। আচ্ছা, এরকম একটা খেরোর খাতা আমি কিনেছি এবং আজকে এটার উদ্বোধন হয়েছে পয়লা বৈশাখ 1433। না মাথা বাড়ি। এখন এটা হলো কি, সুকুমার রায়, সত্যজিৎ রায়ের যে বাবা, ওনার এরকম একটা খাতা ছিল। আচ্ছা, হ্যাঁ, এবং এটা নানা নাম, লাফ খাতা, বাজে খাতা, ফালতু খাতা, এই খাতা, সেই খাতা। এটার মধ্যে উনি তার লেখা আঁকাগুলো এগুলো করতেন, এবং সত্যজিৎ রায়েরও এটা ছিল, ওনারও এরকম মানে এরকম খাতার ব্যাপার আছে। হ্যাঁ, এরকম এখন মানে আমার তো খুব প্রণম্য রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায় এবং তাদের ফ্যামিলি, হ্যাঁ, সেটা উপেন্দ্র কিশোর, সুকুমার, সত্যজিৎ বা তার পরবর্তী প্রজন্ম। তো এরকম একটা আজকের এই রেজলিউশন যে এটাকে এভাবে, এটার মধ্যে যা খুশি তাই করব, এটা অলরেডি এখানে আনিনি, সেও যাই হোক। আমিও একটা ফোটামাটি কবিতা সংখ্যা করব, শুধু কবিতা। আচ্ছা, মানে এই কিছুদিনের মধ্যে কাজটা শুরু হবে। আচ্ছা, একটা কবিতা সংখ্যা করব। বাহ, সুন্দর। ত্রিপুরার কবি না সমস্ত? ত্রিপুরার কবিতা। আচ্ছা, ত্রিপুরার কবি। আচ্ছা, তো এবার আমরা কি গান শুনবো প্রিয়াঙ্কা? এখন যে হৈমন্তী শুক্লার কি কোনো গান হতে পারে? হ্যাঁ, এখন হৈমন্তী যে, হ্যাঁ ঠিক বলেছ। আমিও হঠাৎ করে মনে হচ্ছিল যে, কারণ হৈমন্তী দি এখনো এই বয়সে কি সুন্দর চমৎকার ভাবে গান করেন, আর এত সুন্দর পয়লা বৈশাখের কথা হচ্ছে না, সারাটা দিন মনে হচ্ছে যে কি করেছি, বা আজকে যে বসলাম, আজকে যে মানে এই দিনটা যে কাটাচ্ছি, এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে হৈমন্তী জির একটা গান, এটা খুব একটা সুন্দর গান করার আমি চেষ্টা করছি। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ।
এবার আমার একটা অনুরোধ আছে, হ্যাঁ, যে ওই এই বৈশাখে দেখা হলো দুজনায়, এরকম একটা গান আছে না, যদিও এটা অন্য মানে একজন মেল ফিমেল মিক্স, হ্যাঁ, তবু এখানে দুই ফিমেলে মিক্স হয়ে এটাই আমাদের শেষ গান হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মনটাই ভাবছে কি জানি কি হয়, কি হয় কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। সুগর, নমস্কার, আবারও শুভ নববর্ষ বলছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের অনুষ্ঠান সবসময় দেখবেন এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান 1433 বঙ্গাব্দ বর্ষবরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও সবাইকে নমস্কার।